বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের একটু বিশ্লেষণ তো সারা পৃথিবীতে চলছেই, বিশেষ করে ভারতের মিডিয়াতে এবং বাংলাদেশের গণমাধ্যমেও এই নিয়ে চলছে নানা ধরনের বিচার এবং বিশ্লেষণ। তবে এই বিচার এবং বিশ্লেষণের দিকে চোখ দেওয়ার আগে আরেকটু জায়গায় আপনাদের একটু চোখ দেখাতে চাই যে এই বৈঠককে এবং এই বৈঠকে যেই সব প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেসব বিষয়ে কথা তোলা হয়েছে, সেই সব বিষয়ের ব্যাপারে কথা তোলার ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের বিজয়ের কথা দাবি করতেই পারে। কারণ ভারতের পক্ষ থেকে বিশেষ করে ভারতীয় মিডিয়া বলছিল যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে একটি বৈঠকের বারবার চেষ্টা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছেন নরেন্দ্র মোদীর সঙ্গে বসতে, কিন্তু নরেন্দ্র মোদী আসলে খুব সাড়া দিচ্ছেন না, সেরকম কথাই কিন্তু আসলে ভারতীয় মিডিয়াতে সয়লাভ ছিল। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকেই ভারতীয় পত্রপত্রিকাগুলি বলতে শুরু করে যে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস বসতে চান নরেন্দ্র মোদীর সঙ্গে, কিন্তু নরেন্দ্র মোদী আসলে খুব বেশি সাড়া দেন নাই, এই বৈঠকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেন নাই। এমনকি বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে সে সময় বলতে হয়েছিল, কোট করছি, বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের জোর করে দেখা করার তো আর কিছু নাই। এরপরে আবার আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের প্রেস সচিবকে উদ্ধৃত করে ভারতীয় পত্রপত্রিকা বলছে চীন সফরের আগে আসলে ভারতে যেতে চেয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, কিন্তু ভারতের পক্ষ থেকে সাড়া মেলেনি। মোদী একরকম আমি কি বলবো, মুখ ঘুরিয়েই ছিলেন তার কাছে। এর মধ্যে অধ্যাপক ইউনূস চীনে গেলেন, চীনে গিয়ে অনেক বিষয়ে আলোচনা করলেন। এর মধ্যে যে কথাটি বলার পর ভারত সহ অন্যান্যদের আমি টনক নড়ল বলবো না, আমি বলবো যে চক্ষু কপালে উঠে গেল। সেটা ছিল হচ্ছে এরকম, ভারতের 7 সিস্টার্স ল্যান্ডলকড, যা স্থলবেষ্টিত একটি অঞ্চল এবং ওই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা কি বলবো, যে তার কিন্তু আমি জানি না, মানে তার এই বক্তব্য নতুন ধরনের কূটনীতির দ্বার উন্মোচন করতে পারে। কারণ যে ভারতীয় কর্তৃপক্ষ, বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ক্ষমতায় আসার 8 মাস পরেও তার সাথে কথা বলবেন কি বলবেন না সেটা নিয়ে সিদ্ধান্তই নিতে পারছিলেন না। এই বক্তব্যে সবার চক্ষু চরকগাছ হওয়ার পরেও আমরা কি দেখলাম, বিমস্টেক সম্মেলন ব্যাংককে গিয়ে ভোজ টেবিলে পাশাপাশি বসতে আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসে আছেন, এবং আমরা দেখলাম তারপরের দিন সাইডলাইনে একটি বৈঠক করছেন, নরেন্দ্র মোদী হ্যান্ডশেক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসও হ্যান্ডশেক করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আলতো হাসির ছোঁয়া থাকলেও নরেন্দ্র মোদী ছিলেন একরকম মানে হাসি এবং কান্নার মাঝামাঝি একটি জায়গায়, এরকমই মনে হলো। এমনিতে কিন্তু নরেন্দ্র মোদী বেশ অ্যানিমেটেড, তিনি ট্রাম্প হোক বা ফ্রান্সের প্রেসিডেন্ট হোক, তাদের সাথে যে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে সুন্দর করে কথা বলেন, সেরকমটা আসলে দেখা যায়নি। মিটিংয়ে কি হয়েছে দেখার জন্য একটু দুই সচিবের কথা শোনা যাক। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মিটিং নিয়ে বলেছেন, ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয়ে আলোচনা তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রেস সচিব জনাব শফিকুল আলম। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ডক্টর ইউনূসের কাছে তুলে ধরেছেন মোদী। এছাড়া সম্প্রতি অধ্যাপক ইউনূসের উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের বিষয়টি ধরে মোদী পরামর্শ দিয়েছেন এমন কোনো কথা যাতে না বলা হয় যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে। আমরা এখন দুই সচিব আসলে কি কি বিষয়ে কথা বলেছেন তা নিয়ে একটু পয়েন্ট বাই পয়েন্ট একটু দেখতে পারি। যে এই 4 এপ্রিল এই ব্যাংককে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর এই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রেস সচিব শফিকুল আলম। এই শফিকুল আলমের কথা ধরে আমরা বলতে পারি, প্রেস সচিব বলেছেন শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তা নিয়ে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এর জবাবে মোদী কি বলেছেন সেটা আমরা
এখনো জানতে পারিনি, কারণ মোদি সরকারের যে পররাষ্ট্র সচিব আছেন তিনি এই বিষয়টিতে আলোকপাত করেননি। আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নেয় নাই। তবে যতটুকু অগ্রগতি হয়েছে এই সফরের পর, মানে এই বিমস্টেকের সম্মেলনের এবং সাইডলাইনের এই বৈঠকের পর, আমি খুব খেয়াল করছিলাম শেখ হাসিনাকে এখন আর কোনো ভারতীয় মিডিয়া প্রধানমন্ত্রী বলেন কিনা। আমরা দেখলাম যে আর কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন না, ডক্টর ইউনূসকে অবৈধ সরকার বলছেন না, তারা শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন এবং ডক্টর ইউনূসের সরকারকে সরকারই বলছেন। মানে আমি অবৈধ সরকার, এই সরকারের আসলে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, যেগুলি হচ্ছে ভারতীয় মিডিয়ার বা ভারতীয় অনেকগুলি মিডিয়ার অনেকটা টার্ম ছিল, সেগুলি আমি প্রেস সচিবের বক্তব্যের জায়গা থেকে আসি, যে মোদির সঙ্গে বসে ডক্টর ইউনূসের গলা থেকে যা বলছিলাম, একরকমের একটা কাটা যেন নেমে গেল। ভারত নিমরাজি থাকলে বাংলাদেশ সরকার যেন কিছুটা অস্বস্তি থাকে। এটা আগে সব সরকারের সময় আমরা দেখেছি যে ভারত যদি আসলে ঠিক পাশে এসে না দাঁড়ায় তাহলে বাংলাদেশের সরকারগুলি একটু অস্বস্তিতে থাকে। সেই অস্বস্তিতে থাকাটা ডক্টর ইউনূসের জন্য অস্বস্তিরই ছিল, কারণ আমি আগে যেরকম বললাম যে সেপ্টেম্বর মাসেই তিনি একটি বৈঠক চেয়েছিলেন, সেই বৈঠক হয় নাই। পরে আমরা দেখলাম যে চীন সফরের আগে তিনি ভারত সফরে যেতে চেয়েছিলেন, সেটিও নাকি সম্ভব হয় নাই। আমরা এই ব্যাপারে আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুস্পষ্ট অবস্থান বা সুস্পষ্ট মতামত আমরা দেখি নাই। কূটনীতিতে এটা আসলে দেখাও যায় না, সেজন্য আমরা খুব ভালো বলতে পারি না। কিন্তু ডক্টর ইউনূসকে বেশ খুশি মনে হইলো যে তার গলা থেকে একটি কাটা নেমে গেছে। কিন্তু ডক্টর ইউনূসের একটি কাজের কোনো আমি কি বলবো যে আমি এই কাজ এটা কেন করা হলো একটি উপহারের, সেটা আমি বুঝলাম না। মানে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে একটা ফটো ফ্রেম উপহার দিলেন। সেই ফটো ফ্রেমটার মধ্যে কি ছিল? সেই ফটো ফ্রেমটার মধ্যে ছিল যে 2015 সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে একটা পুরস্কার দিয়েছিলেন। তো ডক্টর ইউনূসকে একটা পুরস্কার দিয়েছিলেন 2015 সালে সেই নরেন্দ্র মোদী। সেই ছবি আবার নরেন্দ্র মোদীকে আবার ফেরত দেওয়ার, ফ্রেম করে ফেরত দেওয়ার কি মানে? নিশ্চয়ই কোনো একটা মানে আছে। ডক্টর ইউনূস বুদ্ধিমান মানুষ, তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, কিন্তু এটা দিয়ে তিনি কি বুঝাতে চাইলেন সেটা আমি আসলে এখন কেউ বুঝতেছি না। উনি কি মোদী সাহেবকে বললেন যে দেখেন, আপনি কিন্তু 15 বছরের আগে আমাকে এক পুরস্কার দিয়েছেন, এখন তো 2015 সাল তো 15 বছর হয় নাই, আসলে 10 বছর হয়েছে। 10 বছর আগে আপনি পুরস্কার দিয়েছিলেন আমাকে মুম্বাইতে। আপনি আমাকে সহজ লোক ভাইবেন না। অনেকে আবার এটা দেখে খুব খুশি হয়েছেন, কি দেখাইলাম ডক্টর ইউনূস, কি দেখাইলো। আমি আবার খুব ভালো বুঝতে পারলাম না কি দেখাইলো। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আগের রেজিমে শেখ হাসিনার সময় যারা ভারত বয়কট করে অনেক বেশি আওয়াজ করতেছিলেন, সেই লোকগুলা এখন মোদি ইউনূস বৈঠক নিয়ে খুব খুশি। তারা আবার খুব খুশি হয়ে তারা এরকম বলছেন, দেখিয়ে দিয়েছি। অনেকে মোদিকে চা বিক্রেতা বলে ঘাই দিতেও ছাড়ছেন না। তবে পাশাপাশি অনেক বিশ্লেষকে বলছেন শি জিনপিং এর পর মোদির সঙ্গেও করমর্দন করলেন ইউনূস। বৃহস্পতিবার একই টেবিলে বসে মোদির সঙ্গে ডিনারের সাথে সাথে নিশ্চয়ই তার একথাও মনে হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা আন্তরিকভাবে বসলেই সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক বলতে আসলে কি বোঝাতে চাচ্ছে? কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘকাল চেয়ারে রাখতে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার ঘোষণা করছেন যে তিনি আসলে জানুয়ারিতে ইলেকশন দেওয়ার ব্যাপারে বা জানুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি সেরকমই করতে চান। জানুয়ারিতে ইলেকশন যদি না হয় তাহলে এটা বড়জোর জুন পর্যন্ত যাবে, পরের বছরে তার চেয়ে বেশি সময় না। কারণ তিনিও মনে করেন যে এই জুলাই আন্দোলনের বা জুলাইতে গণ অভ্যুত্থানের পরে যে সরকারে তিনি এসেছেন তার উপরে একটা বড় দায়িত্বের একটা হচ্ছে যে নির্বাচনে চেষ্টা করা। কিন্তু পাশাপাশি আরো একটা জিনিস, এটা একটা ডক্টর ইউনূসের ক্রিটিক, যে ডক্টর ইউনূস জুলাই স্পিরিটে অনুযায়ী সরকারি যে দরকারি সংস্কারগুলো করা, আহত নিহতদের জন্য কাজ করা, আবার বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলির ব্যাপারে নাকি ডক্টর ইউনূসের আগ্রহ তুলনামূলকভাবে কম। যদিও তিনি অনেকগুলি কমিশন করেছেন, কমিশন অনেকগুলি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলির আবার একটা সংস্কার করা হচ্ছে। ডক্টর ইউনূসের মূল আগ্রহ নাকি ভূ রাজনীতি নিয়ে। ডক্টর ইউনূস আসলে পুরো পৃথিবীটাকেই তার একটা খেলার মাঠ হিসাবে দেখেন। ওই
কি জানি শামীম ওসমান এবং আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো খুব চিৎকার করে খেলা হবে না বললেও তিনি এই পুরো পৃথিবীটাকে একটা খেলার মাঠ হিসাবে দেখছেন, এটা বলাই যায়। তাই ক্ষমতায় আসার আগেই তিনি সেভেন সিস্টার্স নিয়ে বলেছিলেন, চীনে গিয়েও বলেছেন, চীনে গিয়ে এমন ভাবেই বলেছেন যে মানে ভারতীয় মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশ অলমোস্ট যুদ্ধ ঘোষণা করেছে ভারতের সঙ্গে এই সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার জন্য। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে চাইছেন, সেইগুলা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের নিয়ে নানা রকম কথা বলছেন, তাইওয়ান নিয়ে কথা বলছেন। এগুলা ওই ভূ রাজনীতির খেলোয়াড় হিসেবে নিজেকে দেখা ওরকমটাই, ওই ভাবনাটারই অংশ কিনা সেটাও একটু আসলে দেখতে হবে। আমাদের ভারত নিয়ে একটু কথা বলতেই হয়। ৭৫-এ যারা ঘাতক ছিলেন তারা ভারতকে নিয়ে ভয়ে ছিল যে সামরিক হস্তক্ষেপ করে কিনা, কিন্তু তখনও ভারত কিন্তু কোনো সরাসরি হস্তক্ষেপ করে নাই। মোশতাকের পর সায়েম সরকারকে নিয়ে জিয়া সরকারকেও কিন্তু মেনে নিয়েছিল, শুধু মেনে নিয়েছিল বললে ভুল হবে। জিয়াউর রহমান সরকারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সরকারের করার কথা ঘোষণা দিয়েছিল ভারত, এবং মানে ৭৫-এর প্রতিরোধ যোদ্ধাদের নিরাপদ আশ্রয় দিয়েছিল। এবারের প্রবণতাও তেমন, মানে মনে হয় আর কি হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু হাসিনার পাশাপাশি আরো আওয়ামী লীগের অনেককে আশ্রয় দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রুটিন সম্পর্ক চালিয়ে যাচ্ছে শুরু থেকেই। এমনকি এইবার ঈদের সময় আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী বেশ ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রফেসর ইউনূসকে একটা চিঠি লিখলেন, এবং ওই যে বলছিলাম শুরুতে মুখ ঘুরিয়ে থাকা, সেই মুখ ঘুরিয়ে আর তিনি থাকছেন না, তাকে আসলে ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক করতেই হচ্ছে। এই থেকে আসলে বোঝা যায় যে ভারত এই মানে একটা স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশে করতে চায়, এবং আওয়ামী লীগ সরকার ছাড়াই যে এখন স্বাভাবিক সম্পর্ক করতে হবে এই রিয়েলিটিও আসলে ভারত মেনে নিয়েছে। আমরা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইউনূস এবং মোদির বৈঠকের পর কি বলছেন বা তার বলাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি সেটা একটু দেখবো বলেছিলাম, সেটা একটু দেখি। বিক্রম মিশ্রি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ডক্টর ইউনূসের কাছে তুলে ধরেন মোদি। এছাড়া সম্প্রতি অধ্যাপক ইউনূসের উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের বিষয়টি ধরে মোদি পরামর্শ দিয়েছেন এমন কোনো কথা যাতে না বলা হয় যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব যা বলেছেন তাতে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে, কিন্তু সংখ্যালঘুদের নির্যাতনের যে তথ্য ইউনূস সরকার কিন্তু বারবার বলছেন যে আপনারা নিজেরা এসে দেখে যান, এবং সেটা দেখে এসে নিজেরা বিবেচনা করে দেখেন যে এর কতটা সত্য এবং কতটা অতিরঞ্জন। সেই কথাই ইউনূস সরকার আবারও বলতে চেয়েছেন, এবং এই হিন্দু জনগোষ্ঠী নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, সেই উদ্বেগ নিয়ে বলতে গেলে বারবার ইউনূস সরকার এটাই বলছেন যে এই যে যাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার এবং জ্বালাও পোড়া হয়েছে তাদের কারো বিরুদ্ধে এটি হয়নি যে তারা সংখ্যালঘু বলে, তাদের বিরুদ্ধে এটি হয়েছে কারণ তারা আওয়ামী লীগের সাপোর্টার বলে। মানে আওয়ামী লীগের সাপোর্টার মুসলমানদের উপরে যেমন অত্যাচার হয়েছে, আওয়ামী লীগের সাপোর্টার হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে। এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অফিসিয়াল ভার্সন। সেভেন সিস্টার্স নিয়ে ঢাকা থেকে কোনো বক্তব্য দেওয়া হলে তা পছন্দ করছে না দিল্লি, তা মোদী সরকার আজ মানে নরেন্দ্র মোদী নিজেই আজ মনে করিয়ে দিয়েছেন। মানে আমরা তার পররাষ্ট্র সচিবের কথা থেকে তাই শুনতে পারি যে বিশেষ করে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বলাটা দিল্লি একেবারেই পছন্দ করে নাই।